সুপ্রিয় শিক্ষার্থীরা, ভালো আছো সবাই আশা করি। আজকে আমরা এসএসসি নতুন একটা চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি, নতুন একটা চ্যাপ্টার করতে যাচ্ছি। আজকে আমরা একাদশ অধ্যায় করব, চলতরি। চলতরিতে আজকে প্রথম ক্লাস। চলন শুরু করি, বই লিখি চলতরি। চলতরিকে আমরা ইংরেজিতে বলবো কারেন্ট ইলেকট্রিসিটি। আজকে চলতরিতে বা কারেন্ট ইলেকট্রিসিটির আজকে প্রথম লেকচার। প্রথমে আমরা একটু জেনে নিই চলতরি কি। দশম অধ্যায়ে আমরা পড়েছিলাম স্থির তড়িৎ, একাদশ অধ্যায়ে পড়তে যাচ্ছি চলতরি। চলতরির জিনিসটা কি? চলতরি মানে হচ্ছে চলমান তড়িৎ, চলমান চার্জ ব্যবস্থা, চলমান চার্জের সিস্টেম। কোনো একটা রাস্তার মধ্যে দিয়ে, কোনো একটা পথের মধ্যে দিয়ে যদি আমরা আধানকে চালাইতে পারি, তাহলে যেই তড়িৎটা সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো চলতরি। স্থির তড়িৎ দিয়ে আমরা সাধারণত কোনো ডিভাইস চালাইতে পারি। ওই স্থির তড়িৎকে যখন আমরা চলাচলের সুযোগ করে দিই, তখনই শুধুমাত্র ডিভাইস চলতে পারে। ঠিক আছে? খেয়াল করি, মনে করো এইখানে একটা গোলকে কিছু চার্জ রাখা আছে, গোলকের বডিতে বা সারফেসে কিছু চার্জ রাখা আছে। এখানে আরেকটা গোলকে কিছু চার্জ রাখা আছে কিন্তু কম। কেউ যদি জিজ্ঞেস করে কোন গোলকের বিভব বেশি, আমরা কি বলবো? দুইটা গোলকের আকার সমান, কোন গোলকের বিভব বেশি হবে? গোলকের বিভব বের করার সূত্র হচ্ছে V = CQ / R। R হচ্ছে গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে? এটা বললাম প্রথম গোলক বা এই গোলকের যে বিভব আসবে বা ভোল্টেজ আসবে সেটাকে বললাম VA। B গোলকের যে বিভব বা ভোল্টেজ আসবে সেটাকে আমরা বলবো VB। এটা হচ্ছে B গোলক। B গোলকের বিভব আসবে CQ / R। এখানে R হচ্ছে এই গোলকের রেডিয়াস, এটা R1 বললাম। এখানে R হচ্ছে এই গোলকের রেডিয়াস, এটাকে বললাম R2। এখানে Q হচ্ছে এই গোলকের চার্জ, এটাকে বললাম Q1। এখানে Q হচ্ছে এই গোলকের চার্জ, এটা হচ্ছে Q। তা আমরা প্রথমে বলে নিছি গোলক দুইটার আকৃতি সমান। গোলক দুইটার আকৃতি সমান হওয়ার অর্থ হচ্ছে গোলক দুইটার ব্যাসার্ধ সমান। দুইটা গোলকের ব্যাসার্ধ সমান হওয়া মানে গোলক দুইটা আকার সমান, আকৃতি সমান। তাহলে এই দুইটা গোলকের আকার সমান, অর্থাৎ R1 এর মানও যা, R2 এর মানও তাই। আবার এখানেও C এর মান যা আছে, এখানেও C এর মান তাই আছে। কিন্তু দুই জায়গায় কি Q এর মান সেম? এই জায়গায় Q এর মানটা আছে বেশি। তাহলে Q1 is greater than Q2। তাহলে বলো তো ভোল্টেজ কোনটা বেশি হবে, কোনটা কম হবে? এই গোলকের ভোল্টেজ বেশি নাকি B গোলকের ভোল্টেজ বেশি? এখানে C এবং R1 যা, এখানেও C এবং R2 তাই। এখানে Q বেশি, এখানে Q কম। তাহলে VB হবে কম, VA হবে বেশি। ঠিক আছে? এখানে লব বেশি, এখানে লব কম। যে জায়গায় লব বেশি বা যে জায়গায় লবের মান বড়, সেই জায়গায় ভাগফলটা বড়। যে জায়গায় লবের মান ছোট, সেই জায়গায় ভাগফলটা ছোট। আবার যদি এখানে হরের ব্যাপারে উল্টা হিসাব, হর বেশি হলে ভাগফলটা আসে কম, লব বেশি হলে ভাগফলটা আসে বেশি। তাহলে এখানে লবটা বড়, Q1টা বড়, এখানে Q2টা ছোট, এজন্য VA হবে বড়, VB হবে ছোট। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারতেছি এখানে বেশি ভোল্টেজ কার, কম ভোল্টেজ কার? হাই ভোল্টেজের গোলককে, লো ভোল্টেজের গোলককে বলতে পারবো? এর গোলকটা হচ্ছে হাই ভোল্টেজের। কারণ কি? কারণ তার চার্জ বেশি। এই গোলকটা হচ্ছে লো ভোল্টেজের, এটা হচ্ছে লো ভোল্টেজের গোলক। এটা লো ভোল্টেজ কেন? কারণ তার চার্জ কম। এবার এই তার গোলক দুইটাকে আমরা যদি একটা তার দিয়ে সংযোগ করে দেই, একটা তার দিয়ে যদি সংযুক্ত করে দেই, একটা তার নিলাম, তার দিয়ে এই গোলকের সারফেসের সাথে বা এই গোলকের পৃষ্ঠের সাথে এই গোলকের পৃষ্ঠটাকে আমরা সংযুক্ত করে দিই মাঝামাঝি, এটা হচ্ছে এখন একটা তার। যখনই তার দিয়ে সংযোগ করে দিয়েছি, তখনই চার্জ চলাচলের একটা ব্রিজ তৈরি হয়েছে, একটা রাস্তা তৈরি হয়েছে। এখন চার্জ এই তারের মধ্যে দিয়ে চলাচল করতে পারবে। এতক্ষণ তার ছিল না, এজন্য চার্জ চলাচল করতে পারতেছিল না। যখনই আমরা একটা তার বসাই দিয়েছি, সাথে সাথে তারের মধ্যে দিয়ে চার্জ এবার চলাচল করার সুযোগ পেয়েছে। এবার চার্জ চলাচল করবে, ভালো কথা, কিন্তু কোন গোলক থেকে কোন গোলকে? এখান থেকে এদিকে যাবে নাকি ওইখান থেকে এদিকে আসবে? মনে রাখবেন, চলতড়িৎ আমরা হিসাব করি কার জন্য? চলতড়িৎ আমরা হিসাব করি ইলেকট্রনের জন্য। চলতড়িতে চলেটা কে?
পজিটিভ চার্জ মানে হচ্ছে প্রোটনের চার্জ বা পজিটিভ চার্জ মানে হচ্ছে প্রোটন, আর নেগেটিভ চার্জ মানে হচ্ছে ইলেকট্রন। তো চলতড়িতে কোন চার্জটা চলে, পজিটিভ চার্জটা চলে নাকি নেগেটিভ চার্জটা চলে? কোন চার্জটা চলাচলের ফলে চলতড়িৎ সৃষ্টি হয়? মনে রাখবা, ইলেকট্রনের চলাচলের কারণে চলতড়িৎ সৃষ্টি হয়। ইলেকট্রনের চলাচলের কারণে চলতড়িৎ সৃষ্টি হয়। এবার এখানে একটু ভালো করে দেখেন, ইলেকট্রনের চলাচলের কারণে চলতড়িৎ সৃষ্টি হবে। এখানে কি চলতড়িৎ সৃষ্টি হবে নাকি হবে না? দুইটা গোলকের বিভব সমান নাকি অসমান? অসমান। দুটি গোলকের বিভব পার্থক্য থাকলে চলতড়িৎ সৃষ্টি হবে। নিচে আরেকটা কথা লিখে রাখি এখানে, দুটি গোলকের বিভব অসমান হলে দুটি গোলক হতে পারে বা দুটি বিন্দু হতে পারে, দুটি গোলক অথবা দুটি বিন্দুর বিভব অসমান হলে চলতড়িৎ সৃষ্টি হয়। শুধুমাত্র তখনই চলতড়িৎ সৃষ্টি হয়। দুটি গোলক বা দুটি বিন্দুর বিভব অসমান হলে শুধুমাত্র তখনই চলতড়িৎ সৃষ্টি হবে। তো দেখেন, এখানে কি দুইটা গোলকের বিভব সমান নাকি অসমান? এখানে দুইটা গোলকের বিভব সমান নাকি অসমান? অসমান। বি এ বেশি, বিডি কম। সমান হইলে আমরা গ্রেটার দেন বা লেস দেন সাইন দিতাম, সমান হইলে আমরা সমান সমান দিতাম। যেহেতু দুইটা গোলকের চার্জ ডিফারেন্ট, এজন্য দুইটা গোলকের ভোল্টেজ বা পটেনশিয়ালও ডিফারেন্ট। কোন গোলকের বেশি, কোন গোলকের কম? এই গোলকের বেশি, বি গোলকের কম। এবার চলতড়িৎ সৃষ্টি হলে কিভাবে সৃষ্টি হবে? কোন গোলক থেকে কোন গোলকের দিকে যাবে চলতড়িৎ? না, আমরা বলছি চলতড়িৎ মানে কার প্রবাহ বা কার চলাচল, প্রোটনের না ইলেকট্রনের? ইলেকট্রন চলাচল করে, এই পয়েন্টটা লেখা এবার, ইলেকট্রন চলাচল করে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ, লো পটেনশিয়াল বা লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে। তাহলে এখানে একটু দেখেন, এখানে লো ভোল্টেজটা হচ্ছে VB, হাই ভোল্টেজটা হচ্ছে VA। তাহলে সুতরাং চলতড়িতের জন্য প্রবাহ হবে এখানে কার প্রবাহ? ইলেকট্রনের প্রবাহ। চলতড়িতের জন্য ইলেকট্রনের প্রবাহ, চলতড়িতের জন্য ইলেকট্রনের প্রবাহ হবে VB থেকে VA এর দিকে। চলতড়িতের জন্য ইলেকট্রন যাবে VB থেকে VA এর দিকে। কেন? কারণ ইলেকট্রন চলাচল করে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ। VB এর ভোল্টেজটা লো, V এর ভোল্টেজটা হাই, এজন্য লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে ইলেকট্রন যাবে। পরের লাইনটা হচ্ছে, ইলেকট্রন যেদিকে চলাচল করে চলতড়িৎ তার বিপরীত দিক থেকে শুরু হয়। ইলেকট্রন যেদিকে চলাচল করে চলতড়িৎ তার বিপরীত দিক হতে সৃষ্টি হয়। চলতড়িৎ তার বিপরীত। তাহলে আমরা এখানে দেখলাম যে ইলেকট্রন চলাচল করে, এগুলোকের ভোল্টেজ VA, এগুলোকের ভোল্টেজ VB। ইলেকট্রন চলাচল করে VB থেকে VA এর দিকে, এটা হচ্ছে ইলেকট্রনের পাথ। ইলেকট্রন চলে VB থেকে VA এর দিকে। তাহলে চলতড়িৎ চলবে কোন দিক থেকে কোন দিকে? চলতড়িৎ চলবে, এটা চলতড়িৎ বলতে পারি, কারেন্ট বলতে পারি, ইলেকট্রিসিটি বলতে পারি। কারেন্ট ফ্লো বা ইলেকট্রিক ফ্লো, তড়িৎ প্রবাহ আর কি। এখানে মোটামুটি আমরা একটা আইডিয়া পাইছি, সেটা হচ্ছে কিভাবে চলতড়িৎটা তৈরি হয়। দুইটা গোলকের বিভবের পার্থক্য থাকলেই কম বিভবের গোলক থেকে বেশি বিভবের গোলকে ইলেকট্রনের প্রবাহ শুরু
শুরু হয় এবং ইলেকট্রনের প্রবাহ শুরু হওয়ার সাথে সাথে বিপরীত দিকে তড়িৎ প্রবাহ শুরু হয়ে যায়। কম বিভবের গোলক এবং বেশি বিভবের গোলক, মনে করো আমাদের কাছে একটা গোলক আছে, এই গোলকের বিভব হচ্ছে 20 ভোল্ট, এখানে আরেকটা গোলক আছে, এই গোলকের বিভব মনে করো 0 ভোল্ট। তাহলে লো ভোল্টেজের গোলক কোনটা, হাই ভোল্টেজের গোলক কোনটা? 0 ভোল্টেজ হচ্ছে লো ভোল্টেজের গোলক, 20 ভোল্টেজ হচ্ছে হাই ভোল্টেজের গোলক। ইলেকট্রন কোন জায়গা থেকে কোন জায়গায় আসবে? ইলেকট্রন আসবে 0 থেকে 20 এর দিকে। 0 থেকে 20 এর দিকে যখন ইলেকট্রন আসতেছে তখনই তারের ভিতর উল্টা দিকে কি চলতেছে? এই দিকে আসতেছে ইলেকট্রন আর উল্টা দিকে চলতেছে একই তারের ভিতর। এই তারের ভিতর এই দিকে যায় ইলেকট্রন আর ঠিক বিপরীত দিকে তারের ভিতর যায় বিদ্যুৎ প্রবাহ। এই দিকে তারের ভিতরে আসতেছে ইলেকট্রন আর ঠিক ওই সময়ে তারের ভিতর উল্টা দিকে যাইতেছে বিদ্যুৎ প্রবাহ। ঠিক আছে? এবার কথা হচ্ছে ইলেকট্রনটা কিভাবে প্রবাহিত হয় সেটা একটু শুনে নিন। ইলেকট্রন প্রবাহী সিস্টেমটা একটু জেনে নিন। তোমরা একটু খেয়াল করো এখানে ইলেকট্রন কিভাবে প্রবাহিত হইছিল। এখানেও চার্জ আছে, এখানেও চার্জ আছে। আমরা ধরে নিলাম এখানে চার্জ আছে 30 কুলম্ব, এখানে চার্জ আছে ধরে নিলাম 10 কুলম্ব। ঠিক আছে? ইলেকট্রন কিভাবে প্রবাহিত হয়? এই গোলকে কোনো ইলেকট্রন দেখতে পাইতেছি আমরা, বা এই গোলকে কোনো ইলেকট্রন দেখতে পাইতেছি? এই ইলেকট্রনটা কিভাবে প্রবাহিত হয়? এই গোলক থেকে এই গোলকে ইলেকট্রন কিভাবে প্রবাহিত হবে? এখানেও আমরা ইলেকট্রন পাইলাম না, এখানেও পাইলাম। অ্যাকচুয়ালি সব জায়গায় ইলেকট্রন প্রোটন দুইটাই থাকে। আমরা যদি এখানে 10 কুলম্ব চার্জ নাও দেই, আমরা যদি বলি যে এখানে 0 কুলম্ব চার্জ আছে, তাও এখানে চার্জ আছে। পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট বুঝো। এখানে 0 কুলম্ব চার্জ আছে কিন্তু তারপরেও এখানে চার্জ আছে। কেমনে? মনে করো এখানে -1 কুলম্বের নেগেটিভ চার্জ আছে, আবার +1 কুলম্বের নেগেটিভ চার্জ আছে। -1 কুলম্বের নেগেটিভ চার্জ আর +1 কুলম্বের নেগেটিভ চার্জ পরস্পর কাটাকাটি করে দিবে না? কাটাকাটি করে এগুলোকে চার্জের প্রভাব থাকবে কত কুলম্বে? চার্জ না, কিন্তু চার্জের প্রভাব থাকবে কত কুলম্বে? 0 কুলম্ব। চার্জের প্রভাব 0 কুলম্ব মানে কিছু কোনো চার্জ নাই, ব্যাপারটা তা না। চার্জের প্রভাব 0 মানে যে কোনো চার্জ নাই, ব্যাপারটা তা না। চার্জের প্রভাব 0 মানে চার্জ থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এখানে চার্জের প্রভাব 0। চার্জের প্রভাব কেমনে 0 হইছে? -1 কুলম্ব আর +1 কুলম্ব কাটাকাটি দিয়ে। তো আমরা এখানে -1 কুলম্ব না ধরে এমনও ধরতে পারি -10 কুলম্বের সাথে +10 কুলম্ব কাটাকাটি দিয়েও কত হবে? -10 কুলম্বের ঋণাত্মক চার্জ আর 10 কুলম্বের ধনাত্মক চার্জ পরস্পরকে প্রশমিত করে কত কুলম্বের প্রভাব শো করবে? 0 কুলম্বের প্রভাব শো করবে। তাহলে আমরা যখন দেখতেছি কোনগুলোকে চার্জ নাই মানে 0 কুলম্ব, এর অর্থ ওইগুলোকে যে কোনো চার্জ নাই ব্যাপারটা তা না। ওইগুলোকে চার্জ আছে কিন্তু কেউ কারোর প্রভাবকে শো করতে পারতেছে না। একজন আরেকজনের প্রভাবকে ভ্যানিশ করে দিচ্ছে, একজন আরেকজনের প্রভাবকে প্রশমিত করে দিচ্ছে। বুঝছো ব্যাপারটা? এখানে -10 কুলম্ব তার প্রভাবটা শো করতে পারতো, কেন পারতেছে না? +10 কুলম্বের জন্য। আবার সেম কথা +10 কুলম্বের জন্য প্রযোজ্য। +10 কুলম্ব তার প্রভাবটা শো করতে পারতো, কেন পারতেছে না? -10 কুলম্বের জন্য। বুঝছো ব্যাপারটা? তো এখানে কোনো নেগেটিভ চার্জ নাই, ব্যাপারটা তা না। এখানে নেগেটিভ চার্জ আছে, পজিটিভ চার্জ আছে, কিন্তু সমান সমান হওয়ার কারণে চার্জের কোনো মান আমরা দেখতে পাইতেছি। এবার এইগুলো থেকে এইগুলোকে ইলেকট্রনটা কেমনে প্রবাহিত হবে? এগুলোকে 0 কুলম্ব থাকলেও -10 কুলম্ব বা যে কোনো মানের ঋণাত্মক চার্জ থাকতে পারে। -1 কুলম্ব হইতে পারে, সেটা -10 ও হইতে পারে, -100 ও হইতে পারে, যে কোনো মানের হইতে পারে। আমরা জানি, আমরা ধরে নিব এখানে মাইনাস মানের অসংখ্য চার্জ আছে, ইনফিনিটি সংখ্যক চার্জ আছে। ঠিক আছে? একটা বস্তুতে পরমাণু কি একটা থাকে নাকি অসংখ্য ইনফিনিটি পরিমাণে থাকে? অসংখ্য ইনফিনিটি পরিমাণে থাকে। তো প্রত্যেকটা পরমাণুতে একটা পরমাণুতে কয়টা করে ইলেকট্রন থাকে? মনে করি এটা হচ্ছে একটা লোহা, লোহাতে কয়টা করে ইলেকট্রন থাকে? 26টা করে ইলেকট্রন থাকবে। জাস্ট একটা পরমাণুতে 26টা ইলেকট্রন। এই লোহার গোলকটা কমসে কম মনে করো কয়েক ট্রিলিয়ন পরমাণু দিয়ে গঠিত, তাই না? প্রত্যেকটা পরমাণুতে কয়টা করে ইলেকট্রন থাকে? 26। তাহলে এখানে ইলেকট্রনের কোনো অভাব আছে? প্রচুর ইলেকট্রন আছে। আর ইলেকট্রনে কি শুধু থাকে, প্রোটন থাকে না? প্রত্যেকটা পরমাণুর সেন্টারে নিউক্লিয়াসে কে থাকে? প্রোটনও থাকে। তার মানে এখানে যতগুলা প্রোটন আছে ঠিক ততগুলা ইলেকট্রন আছে, কিন্তু প্রোটন ইলেকট্রন পরস্পরের প্রভাবকে নাকচ করে দেওয়ার কারণে চার্জের মান আসছে 0। বুঝছো ব্যাপারটা? তাহলে আমার এখানে ঋণাত্মক চার্জের কোনো অভাব আছে? নাই। এখানেও ঋণাত্মক চার্জের কোনো অভাব আছে? নাই। দুই জায়গায় অগণিত ঋণাত্মক চার্জ আছে, দুই জায়গাতেই অগণিত ধনাত্মক চার্জ আছে, চার্জের কোনো অভাব নেই। তো আমরা যেটা বুঝতে চাইতেছিলাম সেটা হচ্ছে ঋণাত্মক চার্জটা কেন প্রভাবিত হয়। এটা বলার জন্য আমরা বলছি ঋণাত্মক চার্জ এখানে ছিল না, তাহলে কই থেকে ঋণাত্মক চার্জ প্রবাহিত হবে?
এই ব্যাপারটা ব্যাখ্যা করার জন্য আমরা ঋণাত্মক চার্জ কিভাবে এখানে আছে সেটা নিয়ে এখন আলোচনা করব। এখানে কিভাবে ঋণাত্মক চার্জ আছে সেটা বলছি। তো ঋণাত্মক চার্জটা কেমনে প্রবাহিত হবে, এখান থেকে মনে করো এখানে প্রথমে তো শূন্য শূন্য আছে, অর্থাৎ অগণিত ধনাত্মক চার্জ অগণিত ঋণাত্মক চার্জকে কাটাকাটি করে শূন্য বানায় দিয়েছে। এখন অগণিত ঋণাত্মক চার্জ থেকে যদি একটা ঋণাত্মক চার্জ যদি এইগুলোকে আইসা পড়ে, তাহলে এইগুলোকে একটা ঋণাত্মক চার্জ এসে পড়ার কারণে একটা ধনাত্মক চার্জ নিজের অবস্থাটা এখন শো করতে পারার সুযোগ পেয়ে গেল না। এই -1 এর কারণে মনে করো এখানে আগে আমরা ধরলাম যে এখানে আগে 100টা ধনাত্মক চার্জ ছিল, যে কোনো মানে তো ধরা যায়, আমরা ধরে নিলাম এখানে 100টা ধনাত্মক চার্জ ছিল। তো 100টা ধনাত্মক চার্জকে কেন দেখতে পাইতেছি না, কেন? এখানে 100টা ধনাত্মক চার্জ আমি দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে 100টা ঋণাত্মক চার্জ আছে। এবার এখান থেকে আমি 100টা ঋণাত্মক চার্জ থেকে একটা ঋণাত্মক চার্জকে এগুলোকে পাঠিয়ে দিলাম, তাহলে এখানে ঋণাত্মক চার্জ আর কয়টা রইল? এখানে ঋণাত্মক চার্জ হলো 99। আমি কি ধনাত্মক চার্জ পাঠাইছি? ধনাত্মক চার্জ তো আসেনি, তাহলে ধনাত্মক চার্জ আগের মতোই রয়ে গেছে। এবার বলো এখানে চার্জের প্রভাব কতটুকু শো হবে, কয় কুলম চার্জ এখানে নিজের শো করবে? -99 কুলম প্লাস 99 কুলমকে প্রশমিত করে দেবে। কত কুলম প্রশমিত হবে না? 1 কুলম। যে 1 কুলম প্রশমিত হবে না সেই 1 কুলম এখন এগুলোকে চার্জ। আমি কি এগুলোকে কোনো চার্জ দিছি? এই এগুলো থেকে চার্জ সরে যাওয়ার একটা রাস্তা বানাই দিয়েছি। এই রাস্তা বানানোর সাথে সাথে এগুলোকে কত কুলম চার্জ এসে পড়ছে? +1। এখন মানুষ কি বলে জানো? মানুষ বলে যে -1 কুলম যখন এখানে আসছে তখন এখান থেকে 1 কুলম চার্জ বেড়ে যাবে না কমে যাবে? এখান থেকে 1 কুলম চার্জ কমে গেলে এখানে থাকতেছে 29 কুলম চার্জ। তো মানুষ এমনি বলে এখানে 29 কুলম চার্জ আছে, তাহলে এই 29 কুলমের বাকি 1 কুলম কই গেল? মানুষ কয় যে 29 কুলমের থেকে 1 কুলম হাইট এই জায়গায় আসছে, কিন্তু এটা আসলে কোনো সম্ভব। এখানে আছে 29 কুলম, এখানে আছে 1 কুলম। এই 30 কুলম থেকে 1 কুলম কাটা গেছে কেন এটা আমরা অ্যাকচুয়ালি বুঝছি, কিন্তু মানুষ কিভাবে বলে? মানুষ বলে 30 থেকে এখানে 1 কুলম ওইখানে চলে গেছে, এজন্য এখানে রয়েছে এখন 29, ওইখানে রয়েছে 1। আসলে কি প্রভাবটা এমন হইছে? প্রভাব হইছে এখান থেকে -1 কুলম এখানে আসছে, আইসা এখানে 30 কুলম থেকে 1 কুলমটা ভ্যানিশ করে দিয়েছে, তখন এখানে রয়েছে 29 কুলম। আর এখান থেকে -1 কুলম চলে আসার কারণে এখানে +1 কুলম নিজেকে এখন শো করতেছে। একটু পরে আরো একটা চার্জ আসবে না? চার্জ কি একটা দুইটা করে আসবে নাকি অগণিত চার্জ আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে চার্জ আসতেই থাকবে। এরপরে আবার -1 কুলম আসবে, এখানে যদি আরো -1 কুলম আসে এখানে আরো একটা চার্জ নিজেকে শো করবে না। এবার এখানে তখন চার্জ থাকবে আর -98। -98 কুলম কয়টা ধনাত্মক চার্জকে ভ্যানিশ করবে? -98 কুলম কয়টা ধনাত্মক চার্জকে ভ্যানিশ করবে? 98টা ধনাত্মক চার্জকে ভ্যানিশ করবে। তখন এখানে কয়টা ধনাত্মক চার্জ থেকে যাবে? 2টা। তখন আমরা এগুলোকে চার্জ হয়ে যাবে 2। আর -1 কুলম এখানে এসে 29 কুলম থেকে আরো 1 কুলম কমায় দিল, তখন এখানে হয়ে যাবে 28। এরকম করে প্রসেসটা চলতেই থাকবে চলতেই থাকবে। এক পর্যায়ে কি হবে বলো তো? সমান হয়ে যাবে। এক পর্যায়ে এখানেও আসবে 15 কুলম, এখানেও আসবে, এখানেও আসবে 15। দুই গোলকের চার্জ সমান হয়ে গেছে না? হয়ে গেছে। এগুলোকে আছে 15 কুলম, এগুলোকেও আছে 15। দুই গোলকের চার্জ সমান হয়ে গেলে যদি তাদের বিভবটাও সমান হয়ে যায়, এগুলোকে বিভব VA, এগুলোকে বিভব VB। চার্জ সমান হওয়ার পরে যদি তাদের বিভবও সমান হয়, বিভব কেমনে সমান হবে ভালো করে খেয়াল করো। VA সমান সমান আমরা জানি CQ ডিভাইডেড বাই R, VB সমান সমান আসবে সেম CQ ডিভাইডেড বাই R। এবার VA এবং VB কে সমান সমান বানানোর সিস্টেম কি? VA এবং VB কে সমান সমান বানানোর সিস্টেম হচ্ছে C তো দুই জায়গায় সমান, C নিয়ে টেনশন নাই। Q ও দুই জায়গায় সমান আছে, Q নিয়েও টেনশন নাই। এখানেও 15 কুলম আছে, এখানেও 15 কুলম আছে। এগুলোকেও 15 কুলম, বিগুলোকেও 15 কুলম। এবার VA এবং VB সমান সমান হইতে হইলে আর কোন জিনিসটা সমান লাগবে? আর C কেও সমান বানাইছি, Q কেও সমান বানাইছি। এটা সমান হইতে হইলে এবার দুই গোলকের আরো সমান হইতে হবে। অর্থাৎ দুই গোলকের আকৃতি সমান হইলে তাদের মধ্যে সমান সমান চার্জ দিলে বিভবও থাকবে সমান সমান। দুই গোলকের রেডিয়াস সমান মানে দুই গোলকের আকৃতি সমান। সমান সমান আকৃতির গোলকে সমান সমান চার্জ দিলে বিভবও হবে সমান সমান। আর বিভব যখন সমান সমান হয়ে যাবে তখন বিদ্যুৎ প্রবাহ চলবে না। যখন দুইটা গোলকের ভোল্টেজ সমান সমান তখন কোন গোলক থেকে কোন গোলকে চার্জ প্রবাহিত হবে না। আর চার্জ প্রবাহিত না হইলে কি প্রবাহিত হবে না? বিদ্যুৎ প্রবাহিত হবে। যদি চার্জ প্রবাহিত না হয় তাহলে কি হবে না? বিদ্যুৎ প্রবাহিত হবে। লাস্টের কথাটা লিখি, দুটি গোলকে বিভব সমান হয়ে গেলে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। দুটি গোলকে বিভব সমান হলে
বিদ্যুৎ প্রবাহ চলবে না, এটা পড়া যাবে। দুটি গোলকে বিভব সমান হলে ইলেকট্রনের প্রবাহ হবে না। আর ইলেকট্রনের প্রবাহ হবে না অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ চলবে না। তাহলে এখন আমরা বলতে পারবো চলতড়িৎ মানে বিদ্যুৎ। এবার বিদ্যুৎ কার জন্য হয়? বিদ্যুৎ মানে কি? সোজা কথা হচ্ছে বিদ্যুৎ মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। বিদ্যুৎ মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। যখনই এক কোণা থেকে আরেক কোণার দিকে ইলেকট্রন প্রবাহিত হবে, সাথে সাথে বিপরীতভাবে ইলেকট্রিসিটি শুরু হবে, সাথে সাথে বিপরীতভাবে তড়িৎ প্রবাহ শুরু হবে বা বিদ্যুৎ শুরু হয়ে যাবে। এবার চলুন আমরা কিছু সূত্র দেখি। এগুলো লিখছো কথাগুলো? এগুলো সব বেসিক। তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা একটু লিখি। এখন আমরা দেখব তড়িৎ প্রবাহ কাকে বলে। চলতড়িতের একদম প্রথম যে জিনিসটা বুঝতে হয় সেটা হচ্ছে চলতড়িৎ মানে হচ্ছে তড়িৎ প্রবাহ। এখন তড়িৎ প্রবাহ জিনিসটা চলতড়িতের প্রথমে এটা না বুঝলে চলতড়িৎ বুঝতে পারবো না। তড়িৎ প্রবাহ কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে পরিবাহী তারের একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে পরিবাহী তারের একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের নির্দিষ্ট সময়ে কোন পরিবাহী তারের একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ে যে পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। পরিমাণটা দিলে সেন্টেন্সের সৌন্দর্য থাকতেছে না। কোন পরিবাহী তারের একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ে যে ধনাত্মক আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। কোন পরিবাহী তারের একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ে যে ধনাত্মক আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে।
খেয়াল করো, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে কি বোঝায়? এটা মনে করো একটা তার, তার সাধারণত অনেক চিকন হয়, আরো অনেক চিকন হয়। এখন তারের প্রস্থচ্ছেদ মানে এটা হচ্ছে তারের দৈর্ঘ্য আর এটা হচ্ছে তারের প্রস্থ। এই কলমের যে ব্যাসটা, এই ব্যাসটাই হচ্ছে কলমের প্রস্থ, ঠিক আছে? এবার প্রস্থচ্ছেদ মানে তোমার কাছে এরকম একটা তার আছে, মনে করো একটু মোটা টাইপের একটা তার আছে, তারটার ঠিক মাঝ বরাবর একটা ব্লেড দিয়ে কাটলে উপরের এই জায়গার অংশটা দেখে এরকম লাগবে না? এই জায়গাটা আমরা বলি প্রস্থচ্ছেদ। প্রস্থ বরাবর কোনো কিছু দিয়ে ছেদ করলে যে অংশটা দেখা যায় সেই অংশটার বলে প্রস্থচ্ছেদ। তাহলে এই যে সারফেসটা আমরা দেখব, এই সারফেসটার নাম হচ্ছে প্রস্থচ্ছেদ। এবার প্রস্থচ্ছেদটা আমরা একটু হরাইজন্টাল করে রাখি, এটা ভার্টিক্যাল করে রাখছি লম্বা লম্বি, এবার একটু হরাইজন্টাল করে রাখি। বলছে যে কোনো পরিবাহী তারের একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ প্রস্থচ্ছেদের একক ক্ষেত্রফল। একক ক্ষেত্রফল মানে কি? একক ক্ষেত্রফল মানে হচ্ছে 1 বর্গ মিটার ক্ষেত্রফল। এখন 1 বর্গ মিটার ক্ষেত্রফল মানে হচ্ছে এই জায়গাটা বৃত্তাকার, দেখো এখানে একটা বৃত্তাকার জায়গা দেখা যাচ্ছে না? এই বৃত্তাকার অংশের মধ্যে যতটুকু জায়গা আছে, এই বৃত্তাকার অংশটার ভিতর যতটুকু জায়গা আছে, এই পুরো জায়গার পরিমাণকে বলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কারণ ক্ষেত্রফল কেমনে পাবো? জায়গাটা বৃত্তাকার, একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, একটা বৃত্তের এই যে উপরের অংশটা দেখা যায়, দাগ দাগ অংশটা দেখা যায়, এই দাগ দাগ জায়গাটার ক্ষেত্রফল বের করতে গেলে আমরা ইউজ করব পাই, ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। এই পাই আর স্কয়ারের মান কত হইতে হবে? 1 বর্গ মিটার। ক্ষেত্রফলের মানটা কত হইতে হবে? এর মানটা কত হইতে হবে? 1 বর্গ মিটার। 1 বর্গ মিটার রাখার জন্য আর এর মান কত হইতে হবে এখন বের করতে পারবা? কোন একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ মিটার, তাহলে তারের ব্যাসার্ধ কত বের করতে পারবো? বের করে দিই তারের ব্যাসার্ধ। r স্কয়ার সমান সমান 1 মিটার স্কয়ার ডিভাইডেড বাই পাই, বা r সমান সমান √1 মিটার স্কয়ার ডিভাইডেড বাই পাই। এই কাজটা গুলো আমরা জেনে যাব। আমাদের এই তারটার প্রস্থ কত, মানে ব্যাসার্ধ কত, ক্যালকুলেটর আনছো? এই তারটার ব্যাসার্ধ কত? আমরা পাইলাম r সমান 0.56418 মিটার। এটা কিন্তু হেলাফেলা করো, এই মানটা হেলাফেলা করো, এই মানটা বিশাল একটা। আমরা সাধারণত এত মোটা তার দেখি না, এখানে যত মোটা তারের কথা বলছে অত মোটা তার আমরা দেখি না। এখানে তারের ব্যাসার্ধ বলছে প্রায় 0.5 মিটার, মানে প্রায় আধা মিটার। 1 মিটার কত জানো? একটা স্টিল স্কেল, এতটুকু একটা স্টিল স্কেলে 30 সেন্টিমিটার থাকে, এতটুকু গুলো হবে 60 সেন্টিমিটার, এতটুকু গুলো হবে 90 সেন্টিমিটার, আরো 10 সেন্টিমিটার বাড়বে। এটা হচ্ছে 1 মিটার। 1 মিটার ঠিক অর্ধেক করবে, এটা হচ্ছে 0.5 মিটার। এই 0.5 মিটার হবে তারের ব্যাসার্ধ, তার মানে তারটা মোটা হবে ডাবল। তারের শুধু এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 0.5 মিটার। এবার তারটার কথা চিন্তা করো, এই এত বড় একটা তার, এখান থেকে এই পর্যন্ত হবে 1 মিটার, এখান থেকে এই পর্যন্ত হবে 0.5 মিটার। সেটা বড় তার আছে সংজ্ঞা দেওয়ার জন্য দেখছে, এখন মনে তার থাকে না, থাকলে এটা সংজ্ঞা দিতে। এই তারের ক্ষেত্রফল কত? এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? 1 বর্গ মিটার। এই 1 বর্গ মিটারে আমরা বলি একক ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলটা কোন অংশে? দৈর্ঘ্যের না প্রস্থের? প্রস্থের। তো প্রস্থচ্ছেদের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ে যে পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হবে তাকে আমরা বলবো তড়িৎ প্রবাহ। কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা গোলকে বলছিলাম এখান থেকে এদিকে যদি ইলেকট্রন যায় তাহলে উল্টা দিকে কে যাবে? বিদ্যুৎ প্রবাহ যাবে। উল্টা দিকে কে যাবে? বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ আর ইলেকট্রন কি একই দিকে চলে? ইলেকট্রন যেদিকে চলবে বিদ্যুৎ চলবে তার উল্টা দিকে। এবার ভালো করে শুনুন, ইলেকট্রন যেদিকে চলবে প্রোটন কি ওইদিকে চলতে পারবে? ইলেকট্রন আর প্রোটন কি একই ধরনের? একটা ধনাত্মক ধরনের, একটা ঋণাত্মক ধরনের। ইলেকট্রন ঋণাত্মক, প্রোটন হচ্ছে ধনাত্মক। এই
এই গোলক থেকে এই গোলকে ইলেকট্রন প্রবাহিত হইলে উল্টা দিকে বিদ্যুৎ প্রবাহিত হইতেছে। আর বিদ্যুৎ প্রবাহের ডিরেকশনকে আমরা চাইলে প্রোটনের ডিরেকশনও বলতে পারবো, কারণ এই ডিরেকশনে তো আর প্রোটনের ডিরেকশন বলা যাবে না। আমার কাছে ডিরেকশন আর বাকি আছে কয়টা? একটা। সেই ডিরেকশনে আমরা তাহলে কিসের ডিরেকশন বলবো? বিদ্যুতের ডিরেকশন বলবো, প্লাস সেটাকে প্রোটনের ডিরেকশন বলবো। প্রোটন কোন চার্জ, ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক। তাহলে প্রোটন বা ধনাত্মক চার্জের প্রবাহ হচ্ছে বিদ্যুৎ যেদিকে প্রবাহিত হয় সেই দিকে। তাহলে আমাদের কথাটা কি ভুল না সঠিক? আমরা সাধারণত ক্লাসের প্রথমে বিদ্যুৎ প্রবাহ বলতে পড়ছিলাম বিদ্যুৎ প্রবাহ হচ্ছে অনবরত ইলেকট্রনের প্রবাহ, তাই না? কিন্তু এখানে কি সংজ্ঞার মধ্যে তড়িৎ প্রবাহের সংজ্ঞার মধ্যে ইলেকট্রনের কথা বলছে? তড়িৎ প্রবাহের সংজ্ঞার মধ্যে যেই আধানের কথা বলছে সেটা কি ইলেকট্রনের আধান? সেটা কার আধান? প্রোটনের আধান। আমরা প্রথমে যে কথা বলছি আর এখন যে কথা বলছি মিল পাইছো? প্রথমে বলছি ইলেকট্রনের প্রবাহ হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, এখন ইলেকট্রন প্রবাহিত হয় যেদিকে সেই দিকে বিদ্যুৎ প্রবাহিত হয় না, বিদ্যুৎ প্রবাহিত হয় তার উল্টা দিকে। কিন্তু ইলেকট্রন যদি প্রবাহিত না হয় বিদ্যুৎও প্রবাহিত হয়। ঠিক আছে? বিদ্যুৎ কার জন্য আসে? প্রোটনের জন্য না ইলেকট্রনের জন্য? এই গোলক থেকে এই গোলকে যদি ইলেকট্রনটা প্রবাহিত হয় তাইলে বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহ শুরু হবে। আর বিদ্যুৎ প্রবাহকে আমরা চাইলে প্রোটনের প্রবাহ বলতে পারি। এখন প্রোটনের প্রবাহ কার জন্য স্টার্ট হয়েছে? ইলেকট্রনের জন্য। তাহলে আমরা বলবো চার্জে কানেক্ট করি। আমরা বলতে পারতেছি এই গোলক থেকে এই গোলকে যেই মুহূর্তে ইলেকট্রন আসবে ঠিক সেই মুহূর্তে এই গোলক থেকে এই গোলকের দিকে বিদ্যুৎ শুরু হবে। আর বিদ্যুৎ শুরু হওয়া মানে হচ্ছে যেহেতু এখান থেকে এখানে ইলেকট্রন আসতেছে এবং উল্টা দিকে বিদ্যুৎটা আমরা বলতে পারি প্রোটনের প্রবাহ। ঠিক আছে? এই দিকে যদি ইলেকট্রন যায় এই দিকে যাবে বিদ্যুৎ, আর বিদ্যুৎ ইলেকট্রনের উল্টা দিকে যাচ্ছে না এবং ইলেকট্রনের উল্টাটা প্রোটন, এজন্য চাইলে বিদ্যুৎ প্রবাহকে আমরা অন্যভাবে প্রোটনের প্রবাহ বলতে পারি। কিন্তু মনে রাখবা অ্যাকচুয়ালি প্রোটন কখনো প্রবাহিত হতে পারে না। জাস্ট একটা থিওরি হিসেবে আমরা বলতেছি যে ইলেকট্রনের উল্টা পাশে বিদ্যুৎ হিসাবে প্রোটন প্রবাহিত হচ্ছে, আসলে প্রোটন প্রবাহিত হচ্ছে না। যেটা প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে অনলি ইলেকট্রন, আর ইলেকট্রনের প্রবাহটাই উল্টা দিকে নামকরণ করা হয় বিদ্যুৎ প্রবাহ হিসেবে। এটা হচ্ছে প্রচলিত একটা নিয়ম, ইলেকট্রন যেদিকে যায় বিদ্যুৎ যায় তার উল্টা দিকে। ঠিক আছে? প্রাচীন আমলে বিজ্ঞানীরা ধরতে ইলেকট্রন যেদিকে যায় বিদ্যুৎ সেদিকে যায়, কিন্তু পরবর্তীতে তারা দেখলো যে ইলেকট্রন যেদিকে যায় বিদ্যুৎ আসলে সেদিকে যায়, ইলেকট্রন যেদিকে যায় বিদ্যুৎ তার উল্টা দিকে। ঠিক আছে? এটা ছিল আগের নিয়ম, ইলেকট্রন আর বিদ্যুতের দিক একই ধরছিল। এখন তারা শিখে হয়েছে ইলেকট্রন আর বিদ্যুতের দিক পরস্পর অপোজিট। ঠিক আছে? আর যেই দিকে বিদ্যুৎ যাবে সেই দিকটাকে আমরা ধরে রাখবো প্রোটনের দিক, কারণ এটা ইলেকট্রনের অপোজিট, এজন্য এটাকে আমরা প্রোটন ধরে রাখবো। তো এবার এই সংখ্যাটা নিয়ে আরো কিছু কাজ বাকি আছে। কোন পরিবাহী তারের একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ে যে ধনাত্মক আধান প্রবাহিত হয় তাকে আমরা তড়িৎ প্রবাহ বলি। এখন আমরা কি ইলেকট্রনের প্রবাহের সংখ্যা লিখছি না তড়িৎ প্রবাহের সংখ্যা লিখছি? তড়িৎ প্রবাহের সংখ্যা। মনে করি এটা একটা তার, এই তারের ভিতর দিয়ে আমি যদি বলি যে এই দিকে তড়িৎ প্রবাহিত হইতেছে, তাহলে এই দিকে ধনাত্মক আধান যায় না ঋণাত্মক আধান যায়? প্রোটন যাবে না ইলেকট্রন যাবে? প্রোটন। তাহলে এই দিকে যাবে ধনাত্মক আধান। আর এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা ধরে রাখলাম 1 বর্গ মিটার, অর্থাৎ একক ক্ষেত্রফল। তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ে যে পরিমাণ ধনাত্মক আধান যায় সেই ধনাত্মক আধানকে আমরা বলি বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ প্রবাহকে আই দিয়ে প্রকাশ করা হবে। ঠিক আছে? তাহলে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে এই দিক দিয়ে প্রোটন প্রবাহিত হইতেছে, আর প্রোটন প্রবাহকে আমরা বলতেছি বিদ্যুৎ প্রবাহ। অ্যাকচুয়ালি কি প্রোটন কোনদিন প্রবাহিত হয়? কে প্রবাহিত হয়? উল্টা দিকে। প্রোটন কেন প্রবাহিত হয় না? মনে রাখো প্রোটন কেন প্রবাহিত হয় না? প্রোটন ইলেকট্রনের তুলনায় অনেক ভারী এবং বড়। প্রোটন ইলেকট্রনের তুলনায় ভারী এবং বড়। আর প্রোটন কখনো আলাদা থাকতে পারে না। ইলেকট্রন যেরকম আলাদা ছোটাছুটি করতে পারে, প্রোটন আলাদা থাকতে পারে। প্রোটন থাকে নিউক্লিয়াসের ভিতর, আটটা করে থাকে। একটা প্রোটন বের করা মানে তুমি নিউক্লিয়াস ভেঙে ফেলছো, নিউক্লিয়াসকে ভাঙা সম্ভব। বিদ্যুৎ পরিবহনের জন্য নিউক্লিয়াসকে ভাঙা সম্ভব। এমনিতে নিউক্লিয়াসকে ভাঙতে পারো তুমি, নিউক্লিয়াসকে ভাঙলে পারমাণবিক শক্তি পাও। কারণ আমরা পারমাণবিক শক্তি দিয়ে তো আর বিদ্যুৎ সবসময় উৎপাদন করতেছি না, কয়লা থেকে উৎপন্ন করি,
তাপ থেকে উৎপন্ন করি, কয়লা থেকে তাপের মাধ্যমে উৎপন্ন করি, জল বিদ্যুতের মাধ্যমে উৎপন্ন করি, উইন্ডমিলের মাধ্যমে উৎপন্ন করি, জেনারেটরের মাধ্যমে উৎপন্ন করি, অনেকভাবে বিদ্যুৎ উৎপন্ন করি। সবসময় নিউক্লিয়াস থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি। যেহেতু আমরা নিউক্লিয়াসে ভাঙতেছি না, তাহলে প্রোটন কই থেকে আসবে? আসবে মনে করো আমার তামার তার আছে, এটা হচ্ছে তামার এক টুকরা তার। এই তারের ভিতর তামার একটা কণা আছে, এই কণাটা আমরা একটু জুম করলাম। জুম করলে এই কণার ভিতর আমরা দেখলাম নিউক্লিয়াস আছে। তামা মানে হচ্ছে কপার, তামা মানে হচ্ছে কপার। কপারের প্রোটন থাকবে 29টা, ইলেকট্রন থাকবে 29টা। এখন এই যে 29টা প্রোটন আছে, এই 29টা প্রোটনকে আমি কি ভাঙা বাইর করে আনতে পারবো? আমি তামার তারের ভিতর দিয়ে যখন কারেন্ট পাঠাইছি, তখন কি নিউক্লিয়াসে কোনো আঘাত করছি আমি? নিউক্লিয়াসটা অনেক ভিতরে, নিউক্লিয়াসের বাইরে কে ঘুরতেছে? এখানে ইলেকট্রন ঘুরতেছে, এখানে ইলেকট্রন ঘুরতেছে, এখানে ইলেকট্রন ঘুরতেছে। কপারে 4টা কক্ষপথ আছে। 4টা কক্ষপথকে ভেদ করে তুমি কি ইলেকট্রনের কাছে পৌঁছে, প্রোটনের কাছে পৌঁছে দিতে পারছো? পারো না। তুমি শুধুমাত্র উপরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো নিয়ে তুমি কাজ করতেছো। উপরের কক্ষপথে যে ইলেকট্রন, শুধুমাত্র এই ইলেকট্রনগুলো বাইরে চলে আসে। এই ইলেকট্রনও বাইরে আসে না, এনারগুলো আসে না, এনারগুলো আসে না। দেখো যেখানে এই কক্ষপথে ইলেকট্রনগুলো বের হতে পারতেছে না, সেখানে প্রোটন কেমনে বের হবে? তাহলে প্রোটন কখনো পরমাণু থেকে বের হইতেছে? বের হইতেছে। তাহলে আমি যদি প্রোটনকে প্রবাহিত করতে চাই, আমার পুরো পরমাণুটাকে প্রবাহিত করতে হবে। পুরো পরমাণুটা অনেক বড় না? পয়েন্ট বুঝতেছো আমার? আমরা বলছি এখানে পজিটিভ চার্জগুলো কেন প্রবাহিত হয় না? কারণ দেখাইছি প্রোটন ইলেকট্রনের তুলনায়, পজিটিভ নেগেটিভ চার্জের তুলনায় ভারী এবং ভর বেশি, তাই পরিবাহিত হতে পারে না। এবার এখানে ব্যাখ্যা করলাম কেন তাদের ভর বেশি। নিউক্লিয়াসগুলো থাকে কেন্দ্রে, এবং নিউক্লিয়াস কেন্দ্রে থাকার কারণে প্রোটনও থাকে কেন্দ্রে। এখন এই কেন্দ্রে সাধারণত আমরা আসতে পারি না। এই ইলেকট্রনটাও প্রবাহিত হয় না, এই জায়গায় ইলেকট্রন প্রবাহিত হয় না, এই জায়গায় ইলেকট্রন প্রবাহিত হয় না। এই জায়গায় প্রোটনগুলো বাইরে বের হয়ে কেমনে প্রবাহিত হয়? এই হিসাবে আমরা বলতে পারি প্রোটন কখনো পরমাণু থেকে বের হয়ে প্রবাহিত হয় না। প্রবাহিত হয় কে? লাস্ট কক্ষপথে যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা একটুখানি শক্তি দিলে এই ইলেকট্রনটা এখান থেকে ছুটে যায়। এই ইলেকট্রনটা এখানে থাকে না, ইলেকট্রনটা এখান থেকে বের হয়ে যায়। আর ইলেকট্রন বের হয়ে তখন এই ইলেকট্রনটা ঘোরাফেরা করতে পারে। প্রোটনটা কি বের হইছে? ইলেকট্রন বের হইছে। তাহলে এই ইলেকট্রনটাই প্রভাব সৃষ্টি করতে পারবে। এইখানে যে প্রোটনগুলো আছে এগুলো প্রভাব সৃষ্টি করতে পারবে? বুঝছি আমরা এতটুকু? এবার আমরা তড়িৎ প্রবাহের সংজ্ঞা দেখলাম, তড়িৎ প্রবাহের একক কি, তড়িৎ প্রবাহের প্রতীকও দেখলাম। তড়িৎ প্রবাহের প্রতীক কি? I। তড়িৎ প্রবাহের প্রতীক I। তড়িৎ প্রবাহ কি মৌলিক রাশি না যৌগিক রাশি? আমরা 7টা মৌলিক রাশির ভিতর তড়িৎ প্রবাহকে পাইছিলাম? পাইছিলাম? তাহলে তড়িৎ প্রবাহ কি রাশি? মৌলিক রাশি। আমরা বলতে পারি তড়িৎ প্রবাহ সমান সমান, এটাকে প্রকাশ করে, তড়িৎ প্রবাহকে প্রকাশ করে I দিয়ে। তড়িৎ প্রবাহের একক কি? 7টা মৌলিক রাশির একক তোমরা মুখস্থ করছো? মনে নাই? তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার আমরা প্রকাশ করব A দিয়ে। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, আমরা প্রকাশ করব কি দিয়ে? A দিয়ে। এবার চলো অ্যাম্পিয়ারের সংজ্ঞাটা আমরা দেখি। অ্যাম্পিয়ার কাকে বলে? অ্যাম্পিয়ারের সংজ্ঞা, কোন পরিবাহী তারের একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ের জায়গায় লিখব একক সময়ে যে পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয় তাকে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বলে। আমরা অ্যাম্পিয়ারের সংজ্ঞা করতেছি, 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা করতেছি। কোন পরিবাহীর মধ্য দিয়ে, কোন পরিবাহীর একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, কোন পরিবাহী প্রস্থচ্ছেদের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, প্রস্থচ্ছেদের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কোন পরিবাহী প্রস্থচ্ছেদের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান, যে পরিমাণ ধনাত্মক আধান পরিবাহিত হয়, যে পরিমাণ একক সময়ে যে পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয় তাকে 1 অ্যাম্পিয়ার বলে।
তাকে বানাই দেব। ব্যাখ্যা দেখো, আমরা একটা তার নিলাম যে কোনো, আমরা এখানে যে কোনো একটা তার নিলাম, এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরলাম আমরা 1 বর্গ মিটার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরলাম, আমরা একটা তার নিয়েছি যে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 বর্গ মিটার। সময় কত, কত সময়ের মধ্যে আমরা চেক করতেছি, আমরা আমাদের এক্সপেরিমেন্ট করতেছি কত সময়ের মধ্যে, 1 সেকেন্ড সময়ের মধ্যে। ঠিক আছে, কাজ করি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে জাস্ট এই ধরে রাখলাম আর সময়কে ধরে রাখলাম জাস্ট টি। দেখো তো আমাদের এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি 1 বর্গ মিটার, এটাকে দেখাইছি না 1 বর্গ মিটার কত বড়, এখানে কি 1 বর্গ মিটার, অনেক ছোট না 1 বর্গ মিটার হচ্ছে, এখানে 1 বর্গ মিটার হচ্ছে কত ছোট, ছোট থাকতে পারে 1 বর্গ মিটার হচ্ছে বড় থাকতে পারে, যাই থাকবে সেটাকে আমরা ধরে নিব প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো a। এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যাই থাকবে সেটাকে আমরা ধরে নিলাম a। এবার এই a প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে মনে করো q পরিমাণ ধনাত্মক আধান ঢুকলো, a প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে ধনাত্মক আধান ঢুকছে কতটুকু, q পরিমাণ। এখান দিয়ে যদি q পরিমাণ ঢুকে এই জায়গা দিয়ে কতটুকু পাস করবে, এই জায়গা দিয়ে কতটুকু আধান চলে যাবে, এই পুরো জায়গাটার মধ্যে দিয়ে q ঢুকছে, বুঝছো, শুধু এই লাইনটার মধ্য দিয়ে q ঢুকছে তা না, এখান দিয়েও ঢুকছে, এখান দিয়েও ঢুকছে, এখানেও এখানেও এখানে, মানে পুরো জায়গাটার মধ্যে দিয়ে টোটাল চার্জ ঢুকছে q। তাহলে এখানেও পুরো জায়গাটার মধ্যে দিয়ে কতটুকু চার্জ পাস করবে, q। এখানেও জায়গাটার মধ্যে দিয়ে কতটুকু চার্জ পাস করবে, কতটুকু চার্জ অতিক্রম করবে এখানে q। এখানেও এই জায়গা থেকে কতটুকু চার্জ বের হবে, তাহলে দেখো সব সময় যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একই পরিমাণে চার্জ যাইতেছে না, এটাও একটা প্রস্থচ্ছেদ, এটাও একটা প্রস্থচ্ছেদ, এটাও একটা, এটাও একটা, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে সব সময় কতটুকু করে চার্জ প্রবাহিত হইতেছে, প্লাস q পরিমাণ। এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি a হয়, এখানেও ক্ষেত্রফল কত হবে, a, এখানেও ক্ষেত্রফল a, সব জায়গায় ক্ষেত্রফল a। তাহলে আমরা বলতে পারি না তারের প্রত্যেকটা পয়েন্টের মধ্য দিয়ে সব সময় একই মানের চার্জ ফ্লো হইতেছে, প্রত্যেকটা পয়েন্টের মধ্য দিয়ে সব সময় একই মানের চার্জ পরিবাহিত হইতেছে। এখানে এই বিন্দুটার মধ্যে দিয়ে যতটুকু চার্জ যাবে এখানে এই বিন্দুটার মধ্যে দিয়ে তত, এখানে দুইটা বিন্দুর মধ্যে দিয়ে টোটাল যত যায় এখানে দুইটা বিন্দুর মধ্যে দিয়ে টোটাল এক, এখানে সম্পূর্ণ a ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যত যায় এখানেও সম্পূর্ণ a ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ঠিক তত কুলম্ব চার্জ। বলতে পারি, তাহলে আমরা এভাবে বলবো a ক্ষেত্রফলে এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে এখান থেকে এখানে যেতে টাইম লাগবে না, এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে এখান থেকে যখন এখানে আসছে টাইম লাগবে না, যে টাইমটা লাগবে সেই টাইমটাকে আমরা ধরে নিলাম t। অথবা এই জায়গা দিয়ে যতগুলো চার্জ পাস করতেছে সবগুলো চার্জ এই জায়গা থেকে পাস করে সামনে যাওয়ার জন্য যে টাইমটা নিছে সেই টাইমটাকে আমরা ধরলাম t। সুইচ চাপ দিছি, সুইচ চাপ দেওয়ার সাথে সাথে প্লাস q পরিমাণ চার্জ এই পয়েন্টের মধ্যে দিয়ে শাই করে চলে যাবে, খুবই দ্রুত সময়, যে সময়ের মধ্যে যাবে সেই সময়টাকে আমরা ধরে নিলাম t। তাহলে আমরা এইভাবে বলবো t সময়ে এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে, t সময়ে এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত চার্জের পরিমাণ কত, প্রবাহিত ধনাত্মক চার্জ কত কুলম্ব, q। t সময়ে এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত ধনাত্মক চার্জ পাওয়া গেছে q কুলম্ব। t সেকেন্ড লিখি আর a বর্গ মিটার ক্ষেত্রফল, a মিটার স্কয়ার ক্ষেত্রফল, t সেকেন্ড সময়ে a মিটার স্কয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত ধনাত্মক চার্জ q কুলম্ব। সবার পাশে যার যার এককটা লিখে দিয়েছি। এবার আমাদের সংজ্ঞায় বলছে, অ্যাম্পিয়ারের সংজ্ঞায় বলছে কত সেকেন্ডের কথা, সময় কথা বলছে একক সময়, একক সময় মানে হচ্ছে 1 সেকেন্ড। তাহলে যেখানে আমরা t সেকেন্ড দেখছি সেটার নিচে বসাইলাম, সুতরাং 1 সেকেন্ড সময়ে ওই একই একই ক্ষেত্রফলের মধ্য দিয়ে, ক্ষেত্রফলটা পাল্টাইলাম না, ক্ষেত্রফলটা এখানেও আছে a, এখানেও
এখানেও এ সব জায়গাতে এই হিসাবে যাচ্ছে, তাহলে আবারও a বর্গ মিটার ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহিত ধনাত্মক চার্জ পাওয়া যাবে। নিচে আসবে t সেকেন্ড, উপরে আসবে q কুলম্ব। ঠিক আছে? এখানে যেই হিসাবটা আসছে সেই হিসাবটা আমরা শর্টকাটে এভাবে বলতে পারি, লাইনটারে শর্টকাটে এভাবে বলতে পারি, একক সময়ে চার্জের প্রবাহ কত পাওয়া গেল। এখানে আমরা যে হিসাবটা বের করছি সেটা হচ্ছে 1 সেকেন্ড সময়ে এত ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহিত চার্জ। তাহলে 1 সেকেন্ড সময় প্রবাহিত চার্জ মানে একক সময় চার্জের প্রবাহ, একই কথা। তাহলে একক সময় চার্জের প্রবাহ পাওয়া গেল কত, q ডিভাইডেড বাই t। উপরে আছে c, নিচে আছে s, cs ইনভার্স 1। মনে রাখবে একক সময় চার্জের যে প্রবাহ তাকে অ্যাম্পিয়ার বলে। একক সময় চার্জের প্রবাহকে কি বলে, অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কার একক, বিদ্যুৎ প্রবাহের একক। তাহলে এটাকে আমরা প্রকাশ করব বিদ্যুৎ প্রবাহের প্রতীক দিয়ে। বিদ্যুৎ প্রবাহের প্রতীক হচ্ছে I, অতএব পাওয়া গেল I সমান q বাই t। এখানে একটা সূত্র পেলাম আমরা, I is equal to q divided by t, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ I সমান প্রবাহিত চার্জ বাই সময়। বিদ্যুৎ প্রবাহ I সমান প্রবাহিত চার্জ ডিভাইডেড বাই সময়। এখন এখান থেকে তুমি I এর মান যদি 1 অ্যাম্পিয়ার বলো, তাহলে এখানে q এর মান ধরতে হবে 1 কুলম্ব, t এর মান ধরতে হবে 1 সেকেন্ড। ঠিক আছে? আবার খেয়াল করো, আরো ব্যাপার আছে। তুমি যদি I এর মান 2 অ্যাম্পিয়ার ধরো, তাহলে তোমার q এর মান ধরতে হবে কত, q এর মান ধরতে হবে কত। এখানে I এর মান 2 পেতে হলে q এর মান ধরতে হবে কত, 2। t এর মান থাকবে কত, 1। আবার এভাবে ধরা যেত না, q এর মান ধরলাম 1 কুলম্ব, t এর মান ধরলাম 0.5 সেকেন্ড, একই হতো না, তখন 2 অ্যাম্পিয়ার আসে। আমি যে কোনো ভাবে বলতে পারবো। আমাকে যদি 2 অ্যাম্পিয়ারের সংখ্যা জিজ্ঞেস করে আমি এভাবে অ্যানসার দিব। তারের যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে, তারের যে কোনো, দেখো এখানে কি আমরা ফিক্স করছি 1 বর্গ মিটার কিনা, ফিক্স করছি a বর্গ মিটার বলছি, a বর্গ মিটার মান যে কোনো কিছু হইতে পারে। তাহলে আমরা বলবো তারের যে কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে, দেখো এদিকে তারের যে কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 2 কুলম্ব আধান প্রবাহিত হওয়াকে 2 অ্যাম্পিয়ার। তারের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 2 কুলম্ব আধান প্রবাহিত হওয়াকে 2 অ্যাম্পিয়ার। অথবা এটাও বলতে পারো তারের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 0.5 সেকেন্ডে 1 কুলম্ব আধান প্রবাহিত হইলে তাকে 2 অ্যাম্পিয়ার। বুঝতে পারছো ব্যাপারটা? এবার আমরা আরো ডিপে যাব। কিউ কে আমরা ভাঙাবো, কিউ কে আমরা ভাঙাবো। চলো সূত্র পেলাম একটা, এবার আরেকটা সূত্র দেখি। এখানে কিউ সমান সমান, একটু খেয়াল করো, কিউ মানে কি, চার্জের পরিমাণ। কিউ মানে মনে করো 2 কুলম্ব চার্জ হবে, অথবা কিউ মানে 5 কুলম্ব চার্জ হবে, অথবা কিউ মানে 10 কুলম্ব চার্জ হবে, যে কোনো মানে চার্জ থাকবে কিউ। এখন চার্জ কেমনে হয়, এগুলো ধনাত্মক চার্জ আর ঋণাত্মক চার্জ, ধনাত্মক চার্জ। এই চার্জগুলো কেমনে হয়, মনে করো আমার কাছে একটা প্রোটন আছে, এই একটা প্রোটনের চার্জ কত, একটা প্রোটনের চার্জ হচ্ছে 1.6 * 10 ইনভার্স 19 কুলম্ব। এটা কি পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ, এই মাইনাসটা দিয়ে নেগেটিভ বুঝায়, এই মাইনাসটা দিয়ে বুঝায় দশমিকে আছে নাকি দশমিকের চেয়ে বড় আছে, এটা দিয়ে বুঝায় 0.00 18টা শূন্য হবে, তারপরে 16। সামনে কি আছে, সামনে কি আছে প্লাস। আমি যদি এখানে প্লাস দিতাম তখন ব্যাপারটা হইতো 16 লিখে আমি 18টা শূন্য দিই। এখানে প্লাস দিলেও প্লাস থাকতেছে, এখানে মাইনাস দিলেও প্লাস থাকতেছে। তাহলে এখানে ইনভার্স দিলেও আমার রাশিটা প্লাসে, এখানে প্লাস দিলেও রাশিটা প্লাস। কথা হচ্ছে এই জায়গার দিকে তাকাও, এই জায়গায় মাইনাস থাকলে পুরো রাশিটা হচ্ছে মাইনাস, এই জায়গায় যদি মাইনাস না থেকে প্লাস থাকে তাহলে পুরো রাশিটা হচ্ছে প্লাস। অর্থাৎ এখানে প্লাস থাকলে ধনাত্মক চার্জ, এখানে মাইনাস থাকলে ঋণাত্মক চার্জ, এদিকে তাকাবো। ঠিক আছে? এবার একটু খেয়াল করেন, একটা প্রোটনের চার্জ হলো 1, এটা কি 1 কুলম্ব চার্জ নাকি 1 কুলম্বের অনেক বেশি নাকি অনেক কম? এই চার্জটা 1 কুলম্বের চেয়ে বেশি নাকি কম? কম। আমরা দেখছি এই চার্জটার মান হচ্ছে 0.0000 করতে করতে 18টা শূন্য দিব, তারপরে আসবে 16। তার মানে এটা 1 এর চেয়ে অনেক কম পরিমাণ না? তো আমি যদি 1 কুলম্ব চার্জ বানাইতে চাই, এরকম অসংখ্য 1 প্রোটন লাগবে না আমার? একটা প্রোটন, এখানে একটা প্রোটনের চার্জ আছে, আমি আরো একটা প্রোটন নিলাম, দুইটা প্রোটন মিলায়া হবে 1.6 * 10 ইনভার্স 19। আরো একটা 1 প্রোটন
আরো একটা প্রোটন নিব, আরো 1.6 * 10⁻19 যোগ হবে। এরকম করতে করতে আমি একটা একটা করে প্রোটন নিতেই থাকবো যতক্ষণ 1 কুলম্ব হয়। তাহলে আমরা কিভাবে 1 কুলম্ব বানাবো? দেখো, কিউর সাথে n যদি গুণ করো, এই কিউটার সামনে প্লাস দিছি, তাহলে এটা প্রোটনের চার্জ হলো না ইলেকট্রনের চার্জ হলো? প্রোটনের চার্জের সাথে প্রোটনের সংখ্যা গুণ করো, প্রোটনের চার্জের সাথে প্রোটনের সংখ্যা গুণ করলে তারপরে পাওয়া যাবে চার্জের বা আধানের পরিমাণ। এই কিউ দিয়ে বোঝাচ্ছে একটা প্রোটনের চার্জ, n দিয়ে বুঝাইতেছে যতগুলো প্রোটন তোমার কাছে আছে। মনে করো এখানে আছে একটা প্রোটনের চার্জ, এখানে n দিয়ে বুঝাইলাম 500। তাহলে অ্যাকচুয়ালি তুমি কয়টা প্রোটনের চার্জ হিসাব করতেছো? n দিয়ে বুঝাইছি প্রোটনের সংখ্যা, q দিয়ে বুঝাইছি প্রোটনের চার্জ। আমরা তাহলে এখানে n * q, n এর মান 500 ধরলাম, q এর মান তো প্রোটনের চার্জ যেটা সেটা, 500 এর সাথে প্রোটনের চার্জ গুণ করলে আমরা কয়টা প্রোটনের হিসাব করতেছি? 500টা প্রোটনের চার্জ হিসাব করতেছি। 500টা প্রোটনের চার্জ হিসাব করলে যেটা আসবে সেটাকে বলবো আমরা প্রোটনের মোট চার্জ q। এই কোনো একটা জায়গায় তোমার মনে করো 2 কুলম্ব চার্জ লাগবে। এখন 2 কুলম্বের জন্য তোমার কয়টা প্রোটন নিতে হবে? কোনো একটা জায়গায় কোনো একটা কাজের জন্য তোমার 2 কুলম্ব চার্জ লাগবে। এখন 2 কুলম্বের জন্য তোমার কত কুলম্ব? 2 কুলম্বের জন্য কয়টা প্রোটন নিতে হবে? কিভাবে বুঝবা? এভাবে হিসাব করবা। q এর মান দিয়ে দিয়েছে তোমার 2 কুলম্ব। তুমি জানো এক একটা প্রোটনের চার্জ হচ্ছে 1.6 * 10⁻19 কুলম্ব করে। তাহলে সুতরাং তোমার প্রোটন লাগবে কয়? আমরা জানি q সমান হচ্ছে q * n। ঠিক আছে? আমি q এর মান জানি, টোটাল আমার 2 কুলম্ব লাগবে। 2 কুলম্বের জন্য কয়টা প্রোটন লাগবে সেটা বের করতে গিয়ে আমি প্রত্যেকটা প্রোটনের মান কত জেনে গেছি। তাহলে আমার কয়টা প্রোটন লাগবে এবার বের করব। n আসবে q / n, সরি q / q, এই q নিচে এই কিউটা চলে আসবে। এই q এর মান জানি 2 কুলম্ব, ডিভাইডেড বাই এই q এর মান জানি 1.6 * 10⁻19। এবার ক্যালকুলেট করো, তাহলে তুমি বুঝে যাবে তোমার কয়টা প্রোটন লাগবে। ক্যালকুলেট করো। হুম 1.25 10 টু দি পাওয়ার 19। তাহলে আমার প্রায় এতগুলো ইলেকট্রন হইলে, এতগুলো প্রোটন হইলে চার্জের পরিমাণ কত হবে? 2 কুলম্ব। একটা দুইটা প্রোটন নাকি, কোটিতে বিলিয়নে প্রোটন হবে। বিলিয়ন প্রোটন আমি পাশাপাশি রাখলে তারপর কয়গুলো চার্জ হবে? মনে করো তোমাকে আরেকটা হিসাব দেখাই। মনে করো তোমার কাছে 1 বিলিয়ন প্রোটন আছে। এখন তুমি হিসাব করো তো 1 বিলিয়ন প্রোটনের মোট চার্জ কত হবে? তোমার কাছে প্রোটন আছে কয়টা? 1 বিলিয়ন প্রোটন আছে। ঠিক আছে? 1 বিলিয়ন প্রোটন মানে এটা কিভাবে লেখা যাবে? খেয়াল করো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কোটির দশক, কোটির শতক। এভাবে হিসাব করব। এই তিনটা প্লেস হচ্ছে 1000, সরি এই তিনটা প্লেস হচ্ছে 100, এই তিনটা প্লেস হচ্ছে 1000, এই তিনটা প্লেস হচ্ছে মিলিয়ন। ঠিক আছে? এটা বিলিয়নের পরে কি আসবে? বিলিয়ন। মিলিয়নের পরে বিলিয়নের এটা ফার্স্ট প্লেস। তাহলে ফার্স্ট প্লেসে আসবে 1 থেকে 9 পর্যন্ত বিলিয়ন। 1 বিলিয়ন, 2 বিলিয়ন, 3 বিলিয়ন, 4 বিলিয়ন এরকম করতে করতে 9 বিলিয়ন এই জায়গায় আসবে। যখন আমরা 10 বিলিয়নে চলে যাব তখন বিলিয়নের একক এবং দশক দুই ঘর হবে। এটা হচ্ছে শতকের একক ঘর, শতকের দশক ঘর, শতকের শতক ঘর। এটা হচ্ছে হাজারের একক, মানে 1000 বিলিয়ন নাম্বার থাকবে এখানে, 10000 বিলিয়ন নাম্বার থাকবে এখানে, 100 200 1000 বিলিয়ন নাম্বার থাকবে এখানে, 1 লাখ হইলে 1 লাখ না 1 মিলিয়ন হইলে এখানে, 9 মিলিয়নের চেয়ে বেশি 10 মিলিয়ন হইলে এখান থেকে শুরু হবে। আবার 100 মিলিয়ন এখান থেকে শুরু হবে। এখানে শুরু হবে 1 বিলিয়ন, এখানে আসবে 10 বিলিয়নের হিসাব, এখানে আসবে 10 বিলিয়নের চেয়ে বেশি 100 বিলিয়নের হিসাব। তো আমাদের 1 বিলিয়ন মানে কয়টা শূন্য হবে? এখানে জাস্ট একটা 1 বসাই দিলে 1 বিলিয়ন হয়ে গেছে। 1 বিলিয়ন মানে কয়টা শূন্য? 2 4 6 8 9টা শূন্য। তাহলে আমরা এটা এভাবে লিখব 10 টু দি পাওয়ার 9। 1 বিলিয়ন মানে কত? 1 বিলিয়ন মানে 10 টু দি পাওয়ার 9। 1 বিলিয়ন প্রোটন মানে 10 টু দি পাওয়ার 9। এখন কথা হচ্ছে 10 টু দি পাওয়ার 9 প্রোটনে কত কুলম্ব চার্জ হয়? তোকে বের করতে বলছে, তোমার কাছে 1 বিলিয়ন প্রোটন আছে, তাহলে তোমার কাছে কত চার্জ আছে? চার্জের পরিমাণ এভাবে বের করব। আমরা জানি q হচ্ছে q ইনটু n। ঠিক আছে? তাহলে এখানে আমরা এই q এর মান জানি, n এর মান জানি।
n হিসাবে আছে 1 বিলিয়ন প্রোটন, প্রত্যেকটা প্রোটনের চার্জ কত আমার জানা আছে। তাহলে আমার টোটাল চার্জ আমার কাছে কত আছে? প্রত্যেকটা প্রোটনের চার্জ 1.6 * 10⁻90। প্রোটনের সংখ্যা আছে আমার কাছে 10⁻9। এবার বলো তাহলে তোমার টোটাল চার্জ কত হবে? 1.6 এর জায়গায় 1.6 থাকবে, 10⁻90 আর 10⁻9 এর হিসাব হবে। 10⁻90 আর 10⁻9 কাটাকাটি গিয়ে থাকবে 10⁻10। এখন কি তোমার কাছে 1 কুলম্ব চার্জ হইছে? তুমি 1 বিলিয়ন প্রোটন নিছো, তাহলে তোমার কাছে 1 কুলম্ব চার্জ হইছে? এটা কি 1 কুলম্ব? এটা 1 কুলম্বের 10 বিলিয়ন ভাগের 1 ভাগ। এখনো আমার কাছে 1 কুলম্ব চার্জ হয় না। ঠিক আছে, আমি 1 বিলিয়ন না, আমি 100 বিলিয়ন প্রোটন নিলাম। আমি প্রোটন নিলাম কত বিলিয়ন? 100 বিলিয়ন। 100 বিলিয়নের শূন্য এখানে আরো দুইটা বাড়বে, তাই না? শূন্য এখানে দুইটা বাড়লে পাওয়ারে কত বাড়বে? আরো 2 বাড়বে। এখানে 11 বিলিয়ন, এখানে 11 থাকবে। তাহলে 10⁻90 আর 11 মিলে কাটাকাটি গিয়ে কত থাকবে? 1/8। এখন কি আমার কাছে 1 কুলম্ব চার্জ হইছে? তাহলে 100 বিলিয়ন হলো না, ট্রিলিয়নে হবে। 1 ট্রিলিয়ন, 10 ট্রিলিয়ন বা 100 ট্রিলিয়ন হবে। বিলিয়ন ট্রিলিয়নের পরে কি থাকে? কোয়াড্রিলিয়ন। কোয়াড্রিলিয়নে হবে না। তাহলে বুঝতে পারতেছি আমরা 1 কুলম্ব চার্জ মানে কত বিশাল একটা জিনিস। 1 কুলম্ব চার্জ মানে একটা দুটো ইলেকট্রনের হিসাব। 1 কুলম্ব চার্জ মানে কোয়াড্রিলিয়নের পরে কি থাকে? কোয়াড্রিলিয়নের পরে সেক্সটিলিয়ন থাকে, এরপরে সেপ্টিলিয়ন থাকে, অক্টিলিয়ন থাকে, ননিলিয়ন থাকে। তুমি যদি ননিলিয়ন পর্যন্ত যাও, মানে ননিলিয়ন পরিমাণ প্রোটন থাকলে তারপরে তুমি 1 কুলম্বের মতো পাবে। বুঝছো ব্যাপারটা? এখান থেকে আমরা কিউর একটা নতুন সূত্র পেলাম। এই জিনিসগুলো শুধু এই জন্য দেখাইছি, কিউর সূত্রটা লিখো। কিউ সমান আমরা পেলাম n * কিউ। কিউ সমান আমরা পেলাম n * কিউ। তাহলে এখানে একটা নতুন সূত্র চলে আসছে। i সমান পাওয়া গেছিল q/t, কিউর জন্য পাওয়া গেছে, কোথায় লিখলাম? কিউর জন্য পাইছিলাম n of q। তাহলে এখানে কিউর জায়গায় বসাইতে পারি n/q / t। এই হলো i এর সেকেন্ড সূত্র। এখান থেকে তোমরা আরো সূত্র বানাইতে পারো। q = it বসাইতে পারো। q = it বসাইতে পারো। এখান থেকেও বসাইতে পারো। আবার i সমান n/q/t, এটার জন্য বসাইতে পারো n of q সমান it। ঠিক আছে? তো আজকে আমরা আমাদের একাদশ অধ্যায় ক্লাসটা এই পর্যন্তই রাখলাম।